আর এইদিকে এরকম গার্ডেনিং করা আছে। এটা হচ্ছে মেন চার্চে ঢোকার রাস্তাটা, মানে ক্লক টাওয়ার আছে, মূল গির্জার গম্বুজটা। এই ঘড়িটির দুটি কাঁটা রয়েছে। নমস্কার, আবারও আমরা বেরিয়ে পড়েছি আর একটা গন্তব্যের উদ্দেশ্যে। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এবারে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চ এবং হুগলি ইমামবাড়া দেখতে। আর আমরা এখন এয়ারপোর্ট পেরিয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে যাচ্ছি হুগলির উদ্দেশ্যে। ব্যান্ডেল চার্চ এবং হুগলি ইমামবাড়া দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে হাওড়া হয়ে আর একটা হচ্ছে এয়ারপোর্ট হয়ে। তো আমরা যাচ্ছি এয়ারপোর্ট, তারপর কল্যাণী এক্সপ্রেস হয়ে। আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, অসম্ভব সুন্দর এবং গাড়িও কিন্তু যথেষ্ট জোরেই চলছে। আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের গেট এবং আমরা এলাম এই রাস্তা দিয়ে। এখানে একটু দূরেই গাড়ি পার্কিং করা আছে এবং আমরা এবার ঢুকছি। এই ব্যান্ডেল চার্চের আসল নাম দ্য বেসিলিকা অব দ্য হোলি রোসারি। মূল দরজা বন্ধ ছিল এবং পাশে এরকম একটা ছোট্ট মতো দরজা খোলা ছিল, আমরা সেদিক দিয়ে প্রবেশ করে গেলাম এবং গেট দিয়ে ঢুকতেই ভেতরের পরিবেশটা কিন্তু সাংঘাতিকভাবে পুরোপুরিভাবে পাল্টে গেল। এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকদের ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5000। এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিল, তেমনি মিশ্র জনজাতির লোকেরাও ছিল। এই চার্চের ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে রাখা আছে। আমরা এলাম এই দিক দিয়ে আর মেন চার্চ আমরা এবার ঢুকবো। এইটা হচ্ছে মেন চার্চ। আর এইদিকে এরকম গার্ডেনিং করা আছে, আর কিন্তু যেতে দেওয়া হয় না, এখানে কিন্তু তালা লাগানো আছে যেমনটা দেখা যাচ্ছে। পরে জেনেছিলাম যে এইদিকে তালা লাগানো থাকলেও কিন্তু অন্য দিক দিয়ে ঢোকা কিন্তু যায়। 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে এবং অগাস্টিনিয়ান ফ্রেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাযুক্ত করে। এই অগাস্টিয়ান ফ্লেয়ার ছিল গোয়ায় নিযুক্ত বৃহত্তম ধর্মীয় সংস্থা। পরে ক্যাথলিক ধর্ম প্রচারের জন্য 1599 খ্রিস্টাব্দে এই চার্চটি নির্মিত হয়। বর্তমানে যে চার্চটা দেখা যায় সেটা কিন্তু পুরনো চার্চটা না, এটা অপেক্ষাকৃত একটু নতুন চার্চ। এটা হচ্ছে মেন চার্চে ঢোকার রাস্তাটা, আর চার্চের ওপরটা কিছুটা এরকম। এটা হচ্ছে চার্চটা, আর চার্চের সামনে কিন্তু এরকম বিস্তীর্ণ প্রান্তর, মানে অনেকখানি এরিয়া জুড়ে কিন্তু এই চার্চটা অবস্থিত। এখানে বিভিন্ন স্ট্যাচু আছে, আর যিশু খ্রিস্টের স্ট্যাচু সামনে আছে। আমরা ওই দিকেই যাচ্ছি হেঁটে। আমি যখন ওই দিক থেকে বললাম তখন ভিডিও শুরুতে যে ওদিকে গেট লাগানো আছে, যেতে দেয় না, এদিক দিয়ে কিন্তু যাওয়া যায়। আস্তে আস্তে আমি এখানে নেমে এলাম নিচে এবং এই পুরোটাই কিন্তু চার্চেরই অংশ। এখানে কিন্তু খুব সুন্দর গার্ডেনিং করা আছে এবং মাঝখানে একটা ক্রস সিম্বল আছে। এই চার্চের ভেতরটা অন্যান্য চার্চের মতোই। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বলে আপনাদের দেখানো গেল না। এই যে চার্চটি দেখলেন, এই চার্চটি 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো নির্মাণ করেছিলেন। আমরা যে দিক দিয়ে এসেছিলাম আবার সেই দিক দিয়েই ফিরে যাচ্ছি। 1660 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়ে যায়। আর এটা হচ্ছে মূল গির্জার গম্বুজটা, যেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এই যে বাইরের গম্বুজটা, ভিউটা কিন্তু এই দিক থেকে ভালো আসছে। এই যে একটা উপরে ক্রস করা আছে যেটা চিরাচরিত থাকে, আর নিচে ক্লক আছে। ক্লক কিন্তু চারদিকেই আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি চার্চের সামনে, কিন্তু এখানে কিন্তু ভেতরে ফটো ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তো ভেতরটা কিন্তু দেখাতে পারলাম না। এই যে পিছনে রয়েছে চার্চটা, তবে বাইরেরটা দেখালাম, আর আসার পথটা যেমন দেখালাম, সত্যি খুবই দুর্দান্ত। ব্যান্ডেল চার্চ থেকে 10 মিনিটের হাঁটা ডিস্টেন্সে আমরা এসে পৌঁছালাম হুগলি ইমামবাড়াতে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য 20 টাকা। এখানেও ফটো ভিডিওর কোনো রেস্ট্রিকশান নেই। এরও কিন্তু একটা জমকালো ইতিহাস আছে। ইতিহাসটা কিছুটা এরকম: 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। এখানে ঘড়ি আছে, মানে ক্লক টাওয়ার আছে। ক্লক টাওয়ারের উপরে কিন্তু ওঠা যায়। ওঠার ক্ষেত্রে কিন্তু জেন্টস এবং লেডিস সম্পূর্ণভাবে আলাদা দিকে উঠতে হয়। এই হুগলি ইমামবাড়াতে চারপাশে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে প্রচুর কিন্তু কক্ষ বা ঘর রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু একটা ফাউন্টেন রয়েছে। এই যে এই কক্ষগুলো বর্তমানে মাদ্রাসার ছাত্রদের পঠন পাঠনের জন্য ব্যবহৃত হয়। এর মূল অংশ রয়েছে বিখ্যাত জারি দালান, তাজিয়াখানা ও শরবতখানার মতো বিশেষ কিছু ঘর। প্রার্থনা কক্ষে আমরা প্রবেশ করেছিলাম, কিন্তু সেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষেধ।
এই প্রার্থনা কক্ষটি বিভিন্ন প্রকার ঝাড় লণ্ঠন দিয়ে কিন্তু সাজানো আছে। এই দিকে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে সূর্য ঘড়ির দিক। তখনকার দিনে নামাজের টাইম কিভাবে ঠিক হবে তার জন্য একটা সূর্য ঘড়ি রাখা ছিল। তো আমরা এখন সেই সূর্য ঘড়ির দিকেই যাচ্ছি। সূর্য ঘড়িটা রাখা আছে একদম গঙ্গার তীরে, এদিকে সামনে কিন্তু গঙ্গা। আর এই যে ডান দিকে উঁচু মতো যে অংশটা আছে সেটা হচ্ছে সূর্য ঘড়ি, ওদিকে গঙ্গার উপর একটা ব্রিজ দেখা যাচ্ছে। এবার আমরা সূর্য ঘড়ির দিকে যাচ্ছি, দেখি টাইমটা বোঝা যায় কিনা। সামনে হুগলি রিভার তথা গঙ্গা, আর এই যে সূর্য ঘড়ি। এখন রোদ ভালোই আছে, মাঝখান দণ্ডটা হচ্ছে 12টা, আর তার ডান দিকের মেন যে দাগটা আছে সেটা হচ্ছে 1টা। এই সূর্য ঘড়ি অনুযায়ী এখন টাইম 12:35 থেকে 12:40-এর মধ্যে, আর মোবাইল অনুযায়ী বাজে 12:32। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটির থেকে হুগলির স্থানীয় সময় জায়গা ভেদে 10 থেকে 20 মিনিট এগিয়ে। তো এই ঘড়ি আজও এত বছর পরেও কিন্তু প্রপার টাইমই দিচ্ছে। বলতে বলতেই আমরা নিচে নেমে একদম চলে এসেছি। এটা হচ্ছে হুগলি নদী, আর এখানে দেখা যাচ্ছে নৌকা রাখা আছে। এই নৌকা করে কিন্তু সামনে ঘুড়ি আনার ব্যবস্থা আছে। এই হুগলি ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্যে। এটি মূল প্রবেশপথের দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত। প্রায় 150 ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছাতে 152টি সিঁড়ি আছে। এই ঘড়িটির দুটি কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘণ্টাদ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বাজে। খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে এরকম বড় ঘড়ি আর দ্বিতীয় নেই। দ্বিতীয় যে বড় ঘড়িটি আছে সেটা হচ্ছে লন্ডনের বিগ বেন। আমরা ইমামবাড়া থেকে বেরিয়ে গেছি, এবার রাস্তার উপর থেকে ইমামবাড়াটা এরকম। যে ঘড়িটার কথা বলা হচ্ছে সেটা এইটা, দুটো টাওয়ারের মাঝখানে অবস্থিত, আর এখানে ওঠাও যায়। আমাদের আজকের যে ব্যান্ডেল চার্চ এবং হুগলি ইমামবাড়া গন্তব্য ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।